বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হিসাবের বৈষম্য, কিছু শর্টকাট টেকনিক আলোচনা করা হবে ইনশাল্লাহ, যাতে তোমাদের ক নাম্বার যেটা জ্ঞানমূলক কোশ্চেন, সৃজনশীল প্রশ্নের মধ্যে, সেটা উত্তর দিতে সুবিধা হয়। এর আগে তোমাদের যে অধ্যায়গুলি আলোচনা করা হয়েছিল, মোটামুটি অনেক অঙ্ক করানো হয়েছে, পাশাপাশি বাড়ি কাজ দেওয়া হয়েছে, বোর্ডের অঙ্ক, সেগুলি তোমরা রিভিশন দিতে দেবে। আর যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি তোমরা অনুসরণ করবে, তাহলে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সহায়ক হবে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করবো সেগুলি হচ্ছে, অনেক সময় আমাদের কোশ্চেনে চাওয়া হয় নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, তারপরে নিট পাওনাদারের পরিমাণ বা প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো, তারপরে প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। এই টেকনিকগুলি আমরা আজকে আলোচনা করব। এবং মাস শেষে নগদ জমার পরিমাণ অথবা ব্যাংক হিসাবের ব্যালেন্স, বা ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয় বা ব্যাংক উদ্ধৃতের পরিমাণ নির্ণয় করো। এই ধরনের অনেকগুলি কোশ্চেন থাকে, যেগুলি আমাদের বিশেষ করে ক নাম্বার, যেটা প্রথমে 2 নাম্বারের কোশ্চেন থাকে, 2 নাম্বারের জন্য জ্ঞানমূলক প্রশ্ন, সেটার উত্তর দিতে আমাদের সুবিধা হবে এই টেকনিকগুলি জানা থাকলে। আজকে আমরা একটু বোর্ডে কিছু বিষয় লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা আশা করি খাতা কলমে রেডি আছো। কয়েকটি লেনদেন আমরা লিখব। নগদে পণ্য ক্রয়, $20,000 টাকা। 2, সজীবের নিকট হতে পণ্য ক্রয় $10,000 টাকা। নিম্নমানের জন্য সজীবকে 2,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। এখানে 4টি লেনদেন এখানে লিখেছি আমরা। 1, নগদে পণ্য ক্রয় $20,000 টাকা। 2, সজীবের নিকট হতে পণ্য ক্রয় $10,000 টাকা। 3, নিম্নমানের জন্য সজীবকে 2,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। 4, সজীবকে প্রদান করা হলো 3,000 টাকা। এই 4টি লেনদেন এখানে আছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন এবং এগুলি সলভ করার টেকনিকগুলি ইনশাল্লাহ শিখব। তোমরা ফলো করলে আশা করি সহজে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো। আচ্ছা, এই 4টা কোশ্চেন আলোকে আমরা প্রথমে একটা প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন লিখব।
ক নাম্বার, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। একটা কোশ্চেন আমরা লিখলাম, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে এই প্রশ্নটা আমাদের সলিউশন করতে হবে বা সলভ করতে হবে। তাহলে আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠান বা ট্রেডিং কনসার্ন বা কেনাবেচামূলক প্রতিষ্ঠান যারা আছে তারা পণ্য ক্রয় বিক্রয় করে থাকে, এবং যাদের কাছ থেকে পণ্য ক্রয় করে থাকে সাপ্লায়ার্স বা সরবরাহকারী, তাদেরকে বিভিন্ন কারণে অনেক সময় পণ্য ফেরত দেওয়া হয়ে থাকে। দারে বা নগদে ক্রয়কৃত পণ্য যদি কোনো কারণে গুণগত মান খারাপ হয়ে থাকে বা টার্গেট অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী যদি পণ্যটার তারা সাপ্লাই না দিয়ে থাকে, তাহলে তাদেরকে পণ্য ফেরত দেওয়া থাকে। তাহলে এক্ষেত্রে নগদে ক্রয়, দারে ক্রয়, সমস্ত ক্রয়গুলি একসাথে যোগ হয়ে একটা ক্রয় ব্যালেন্স আমরা পাই নির্দিষ্ট সময় শেষে। কিন্তু এখান থেকে আমাদের ক্রয় ফেরতের যে পরিমাণ টাকা সেটা আমাদের বাদ দিতে হবে নিট ক্রয় বের করার সময়। আর এখানে খেয়াল রাখতে হবে, যদি নগদে পণ্য আমরা ক্রয় করি এবং সেই পণ্য ফেরত দিয়ে থাকি, তাহলে আমরা নগদ টাকার লেনদেন হওয়ার কারণে যখন পণ্য ক্রয় করব তখন জাবেদা হবে কি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদে ক্রয় করা হলে। আর নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে সেক্ষেত্রে জাবেদা হবে কি, নগদান হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আর দারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর দারে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে আর ক্রেডিট হবে ক্রয় ফেরত। তাহলে এভাবে আমাদের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের সমস্ত ক্রয়গুলি যোগ করতে হবে, নগদে ক্রয়, দারে ক্রয়, চেকের মাধ্যমে ক্রয়, ডিলের মাধ্যমে ক্রয়, সমস্ত ক্রয়গুলি যোগ করে এখান থেকে ক্রয় ফেরত থাকলে বা ক্রয় বার্তা থাকলে সেগুলি বাদ দিয়ে নিট ক্রয়ের পরিমাণ বের করতে হবে। আচ্ছা, এখন তোমাদের সুবিধার্থে একটু জাবেদাগুলি আমরা একটু আলোচনা করে নিচ্ছি এই চারটা লেনদেনের, যাতে হিসাবগুলো আমাদের বের করতে সুবিধা হয়। 1 নম্বর লেনদেনের জাবেদা কি হবে, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে 1 নম্বর। আর সজীবের নিকট হতে পণ্য ক্রয়, তাহলে দারে ক্রয় হলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব সজীব ক্রেডিট। আর নিম্নমানের জন্য সজীবকে 2,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে এক্ষেত্রে সজীব হবে প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাব সজীব ডেবিট আর ক্রয় ফেরত হবে ক্রেডিট। আর 4 নম্বর লেনদেনে সজীবকে প্রদান করা হলো 3,000 টাকা, তাহলে এক্ষেত্রে সজীব হিসাব, প্রদেয় হিসাব সজীব ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। এভাবে আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো, কোথায় আমাদের ক্রয় হিসাব ডেবিট হয়েছে তাহলে ক্রয়ের পরিমাণ বাড়বে, আর ক্রয় ফেরত হলে ক্রয়ের পরিমাণ কমবে। তাহলে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখব নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, ক নম্বর কোশ্চেন। তারিখ, বিবরণ, টাকা। তাহলে নগদে পণ্য ক্রয় 1 নম্বর, $20,000 টাকা 1 নম্বর লেনদেনে। নগদে এখানে তারিখের জায়গায় আমরা এখানে সিরিয়াল অনুযায়ী যেহেতু এখানে লেনদেন লেখা হয়েছে ওইভাবে আমরা লিখে দিলাম। আর যখন আমাদের প্রশ্নে তারিখ দেওয়া থাকবে যত তারিখের লেনদেন সেটা আমরা লিখব। নগদে পণ্য ক্রয় 20,000, 2 তারিখে বা 2 নম্বর লেনদেনে সজীব নিকট হতে ক্রয় 10,000 টাকা।
তাহলে 2 তারিখেরটা হবে যোগ সজীবের নিকট থেকে ক্রয়, হতে ক্রয় 10,000 টাকা। তাহলে টোটাল হবে 20 আর 10 30,000, 30,000 টাকা এখানে। আর নিম্নমানের জন্য সজীবকে 2,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে ক্রয়ের পরিমাণ কমবে। তাহলে নিট ক্রয় বের করতে গেলে এটাকে আমাদের বিয়োগ করে দেখাতে হবে। 3 নম্বর লেনদেন হবে বিয়োগ ক্রয় ফেরত। দ্বারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে ক্রয় ফেরত লিখব 2,000 টাকা। তাহলে নিট আমাদের ক্রয় পরিমাণ বের হবে 28,000, 28,000 টাকা হবে নিট ক্রয়ের পরিমাণ। এখানে শেষে লিখতে হবে নিট ক্রয় 28,000। এভাবে আমরা নিট ক্রয়ের পরিমাণ বের করব। তাহলে নগদে পণ্য ক্রয় 20,000 যোগ সজীবের নিকট হতে দ্বারে ক্রয় 10,000, টোটাল 30,000 বাদ ক্রয় ফেরত 2,000। তাহলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ বের হবে 28,000 টাকা, এখানে 28,000। এটা হচ্ছে একটা কোশ্চেন। জ্ঞানমূলক এই ধরনের অনেক প্রশ্ন থাকে, আর যদি ক্রয় বার্তা থাকে তাহলে সেটা কি করতে হবে, আমাদের বিয়োগ করে দেখাতে হবে নিট ক্রয় নির্ণয়ের সময়। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আমরা লিখব, নিট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয়। আমাদের কোশ্চেন থাকতে পারে নিট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। এটা ক নাম্বার কোশ্চেনই থাকবে, বিভিন্ন অঙ্কের মধ্যে এরকম থাকতে পারে নিট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি দ্বারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার পাওনাদারের সৃষ্টি হয়ে থাকে। যখন আমরা দ্বারে পণ্য ক্রয় করে থাকি, যারা সাপ্লায়ার্স বা যারা আমাদের পণ্য সরবরাহ করে থাকে তাদেরকে ব্যবসায়িক ভাষায় আমরা প্রদেয় হিসাব বা পাওনাদার বলে থাকি, বা অ্যাকাউন্টস পেয়াবল বলা হয়ে থাকে, যেটাকে আগে ক্রেডিটর্স বলা হতো। পাওনাদারের জায়গায় আমরা এখন প্রদেয় হিসাব বা অ্যাকাউন্টস পেয়াবল ইউজ করে থাকি। তাহলে এক্ষেত্রে নিট প্রদেয় হিসাব বা পাওনাদারের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে দ্বারে ক্রয়ের যে বিষয়গুলি সেটা এখানে চলে আসবে। দ্বারে ক্রয় করলে কি হবে, পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। আর পাওনাদারকে যদি দ্বারে ক্রয়কৃত কোনো ফেরত দেওয়া হয় তাহলে পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে। আর পাওনাদারকে যদি আমরা টাকা পরিশোধ করে দেই, যে পরিমাণ টাকা দ্বারে ক্রয় করা হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ অর্থ পরিশোধ করে দিই, তাহলে পাওনাদারের পরিমাণ কমবে। এভাবে আমাদের খেয়াল রাখতে হবে, দ্বারে ক্রয়ের ফলে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং কোনো কারণে যদি দ্বারে ক্রয়কৃত কোনো ফেরত দেওয়া হয় তাহলে পাওনাদার পরিমাণ হ্রাস পাবে, এবং যদি পাওনাদারকে আমরা অর্থ পরিশোধ করে থাকি তাহলেও কি পাওনাদারের পরিমাণ হ্রাস পাবে। এভাবে আমরা নিট পাওনাদারের পরিমাণ বের করব। নিট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয়, এই অঙ্কের আলোকে বা এই লেনদেনগুলির আলোকে আমরা নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমাদের
নগদে পণ্য ক্রয় এটা আসবে না। সজীবের নিকট হতে পণ্য ক্রয়, তাহলে সজীব হচ্ছে প্রদত্ত হিসাব, সজীবের নিকট থেকে দ্বারে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে এক্ষেত্রে 2 তারিখের লেনদেনটা বা 2 নম্বর লেনদেনটা আসবে এখানে। দ্বারে পণ্য ক্রয় লিখব, বা সজীবের নিকট হতে দ্বারে পণ্য ক্রয় $10,000 টাকা। তারপরে নিম্নমানের জন্য সজীবকে 2,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো, এটা 3 তারিখ, 3 নম্বর লেনদেন। তাহলে ক্রয় ফেরত হবে, ক্রয় ফেরত কি হবে? বিয়োগ হবে, বিয়োগ ক্রয় ফেরত 2,000 টাকা, তাহলে হবে 8,000 টাকা। দ্বারে পণ্য ক্রয় সজীবের নিকট হতে 2 তারিখে 10,000 টাকা, এখানে ক্রয় ফেরত নিম্নমানের জন্য 2,000 টাকা যে ফেরত দেওয়া হচ্ছে সেটা বিয়োগ করে দেখাতে হবে, বিয়োগ হবে 2,000, তাহলে এখানে ব্যালেন্স হলো 8,000 টাকা। সজীবকে প্রদান করা হলো 3,000। সজীব যেহেতু প্রদত্ত হিসাব, আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক, তাকে টাকা প্রদান করতে হবে, সেক্ষেত্রে টাকা প্রদান করে দিলে কি প্রদত্ত হিসাবের পরিমাণ হ্রাস পাবে বা কমবে, তাহলে এক্ষেত্রে 3,000 টাকা পাওনাদার আমাদের বিয়োগ করে দেখাতে হবে। 4 নম্বর লেনদেন কি হবে? সজীবকে প্রদান বা পাওনাদারকে বা প্রদত্ত হিসাবকে প্রদান। সজীবকে প্রদান করা হয়েছে এখানে 3,000, তাহলে প্রদত্ত হিসাবে ব্যালেন্স হবে 5,000। নেট প্রদত্ত হিসাবের পরিমাণ হবে এখানে 5,000 টাকা। এভাবে আমরা নেট প্রদত্ত হিসাবের পরিমাণ নির্ণয়, নেট ক্রয় পরিমাণ নির্ণয় করতে পারি। আর আরও আমাদের কোশ্চেন বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, যেমন দ্বারে বিক্রয় পরিমাণ বা নেট বিক্রয় পরিমাণ বা নেট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন আমাদের থাকে। সেক্ষেত্রে এগুলো আমাদের সলভ করতে হবে। এখন আমরা একটু দ্বারে বিক্রয় সংক্রান্ত উদাহরণ দিব। নগদে পণ্য বিক্রয় আমরা লিখবো, এখানে লেনদেনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। 30,000 টাকা, সজীবের নিকট পণ্য বিক্রয়, একটু নামটা চেঞ্জ করে দিই, শরীফের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। নিম্নমানের জন্য শরীফের নিকট হতে $5,000 টাকার পণ্য ফেরত আসলো। চার নাম্বারটা
শরীফের নিকট হতে পাওয়া গেল শরীফের নিকট পণ্য বিক্রয় টাকা নির্মাণের জন্য শরীফের নিকট হতে 5,000 টাকা পণ্য ফেরত আসলো, শরীফের নিকট হতে পাওয়া গেল 10,000 টাকা। এইগুলো হচ্ছে আমাদের বিক্রয় সংক্রান্ত তথ্য অথবা প্রাপ্য হিসাব বা দেনাদার সংক্রান্ত তথ্য। এখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন আমরা লিখতে পারি। 1 নম্বর এখানে লেনদেন যেটা লেখা হয়েছে, নগদে পণ্য বিক্রয়, ক্যাশ সেলস 30,000 টাকা, 30,000 টাকা নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। এটা জাবেদা আমরা জানি সবাই, প্রাপ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে না, কারণ এখানে নগদ আছে। আর যখন আমাদের শরীফ বা কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে এবং নগদ উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাব হবে। তাহলে এক্ষেত্রে নগদ প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আর যেহেতু এখানে 2 নম্বর লেনদেনে শরীফের নাম বলা আছে, কোনো নগদ ডেফিনেটলি উল্লেখ নেই, নির্দিষ্টভাবে বলা নেই, এই জন্য আমাদের সেখানে লিখতে হবে 2 নম্বর লেনদেনে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, 2 নম্বর লেনদেনে। আর 3 নম্বর লেনদেন, নিম্নমানের জন্য শরীফের নিকট হতে 5,000 টাকার পণ্য ফেরত আসলো। আমরা বিক্রয় করেছিলাম, দ্বারে বিক্রিত পণ্য ফেরত এসেছে, তাহলে এখানে বিক্রয় ফেরত ডেবিট হবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। আর যখন নগদে বিক্রিত পণ্য ফেরত আসে তখন কি হবে? বিক্রয় ফেরত ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এক্ষেত্রে এখানে কি হবে? দ্বারে বিক্রিত পণ্য ফেরত আসার কারণে বিক্রয় ফেরত ডেবিট হবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পাবে যেহেতু বিক্রয় কমে যাচ্ছে বা দ্বারে বিক্রিত পণ্য ফেরত এসেছে। আচ্ছা, এখানে 4 নম্বর লেনদেনে বলা হয়েছে শরীফের নিকট হতে পাওয়া গেল যে আমাদের প্রাপ্য হিসাব বা এখানে দেনাদার অ্যাকাউন্টস রিসিভেবল শরীফ, তার কাছ থেকে টাকা আদায় হয়েছে 10,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব শরীফ কি হবে? ক্রেডিট হবে। তো এক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা কোয়েশ্চেন হতে পারে। এখানে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা নির্দিষ্ট সময় শেষে বা মাস শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো, অথবা নগদের নিট নগদের পরিমাণ, মাস শেষে নগদের পরিমাণ নির্ণয় করো। এভাবে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, এগুলি আমরা একটু টেকনিকগুলি শিখিয়ে দিচ্ছি। এখানে তো ক নম্বর কোয়েশ্চেন আমরা একটু ধরে নিলাম, এখানে নিট প্রাপ্য হিসাবে, এখানে একটু আগে দেখে দিই, নিট প্রাপ্য হিসাবে পরিমাণ নির্ণয়। আমরা একটু কোয়েশ্চেন ধরে লিখলাম, নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। আমরা এটা সলিউশনে কি লিখব? নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার নির্ণয় করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে দ্বারে বিক্রয়ের পরিমাণ, দ্বারে বিক্রয়ের সাথে কি প্রাপ্য হিসাবের সম্পর্ক। দ্বারে বিক্রয় করলে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পায় এবং দ্বারে বিক্রিত পণ্য ফেরত দিলে প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পায়। এবং প্রাপ্য হিসাব থেকে যদি টাকা আদায় হয় তাহলে কি হবে? আদায়কৃত টাকা আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ থেকে বিয়োগ করে দেখাতে হবে, যেহেতু প্রাপ্য হিসাব বা দেনাদার কাছ থেকে টাকা আদায় হলে দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ কমবে, সেই জন্য বিয়োগ করে দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে যে দ্বারে লেনদেনগুলি, 1 নম্বর হচ্ছে নগদে পণ্য বিক্রয়, এটা নগদ লেনদেন। 2 নম্বরে শরীফের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে এখানে প্রাপ্য হিসাব বের করতে গেলে এখানে দ্বারে পণ্য বিক্রয় লাগবে 20,000, আবার 20,000 টাকার পরে 3 নম্বর লেনদেনে বলা হয়েছে নিম্নমানের জন্য শরীফের নিকট হতে 5,000 টাকার পণ্য ফেরত আসলো, রিটার্ন। হ্যাঁ, তাহলে সেলস রিটার্ন বা এখানে বিক্রয় ফেরত। তাহলে এখানে আমাদের বিক্রয় 20,000 টাকা থেকে এই 5,000 টাকার বিক্রয় ফেরত কি করতে হবে? বিয়োগ করে দেখাতে হবে। তাহলে নিট বিক্রয়ের পরিমাণ হবে বা প্রাপ্য হিসাবের পরিমাণ 20,000 থেকে 5,000 টাকা বিয়োগ হলে 15,000 হবে। আবার 4 নম্বর লেনদেনে আমাদের বলা হয়েছে শরীফের নিকট হতে পাওয়া গেল, শরীফ আমাদের ব্যবসায়িক সম্পর্ক, তার সাথে হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে তার কাছ থেকে যে প্রাপ্য টাকা আমাদের 20,000 থেকে 5,000 বাদ দিলে 15,000, 15,000 থেকে আবার 10,000 টাকা আদায় হবে, তাহলে আরও 10,000 টাকা কমলে 5,000 টাকা হবে নিট প্রাপ্য হিসাব। নির্দিষ্ট সময়ান্তে প্রাপ্য হিসাবের ব্যালেন্স হবে 5,000 টাকা।
তাহলে এখানে আমাদের যখন আমরা প্রাপ্য হিসাব নির্ণয় করবো, নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের 2 তারিখের লেনদেন, ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। তারপর 3 নম্বর লেনদেন, ফেরত আসলো, তাহলে বিক্রয় ফেরত কি হবে, বিয়োগ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত 5,000 টাকা বিয়োগ হবে, তাহলে হবে 15,000। এখানে আমাদের ধারে পণ্য বিক্রয়, তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 20,000, আবার বিক্রয় ফেরত দেওয়ার কারণে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে 5,000, তাহলে নিট এখানে ব্যালেন্স আছে 15,000। আবার 4 নম্বর বা 4 তারিখের লেনদেনে বলা হয়েছে শরীফের নিকট হতে পাওয়া গেল 10,000, প্রাপ্য হিসাব থেকে আদায় হয়েছে, তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ কমবে, এখানে বিয়োগ হবে আদায়, প্রাপ্য হিসাব হতে আদায়। আদায় 5,000, এটা বিয়োগ করলে নিট প্রাপ্য হিসাব হবে 10,000। নিট প্রাপ্য হিসাবের ব্যালেন্স হবে আমাদের 10,000 টাকা। এভাবে আমরা প্রাপ্য হিসাবের পরিমাণ বের করতে পারি। তাহলে এক্ষেত্রে ধারে পণ্য বিক্রয় 20,000 বিয়োগ বিক্রয় ফেরত 5,000, তাহলে 15,000 থেকে আবার আদায় হয়েছে প্রাপ্য হিসাবের নিকট হতে 5,000, নিট প্রাপ্য হিসাবের ব্যালেন্স 10,000। এভাবে আমরা এই ক নম্বরের যে কোশ্চেনগুলি বিভিন্নভাবে চাওয়া হয়ে থাকে সেগুলি আমরা বের করতে পারি। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় দেনাদার বা প্রাপ্য হিসাব হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় হয় না, যেটাকে আমরা ব্যাড ডেট বা কুরিন বা অনাদায়ী পাওনা হিসাবে ধরে থাকি। তাহলে এক্ষেত্রে দেনাদারের নিকট বা নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করতে গেলে ওই অনাদায়ী পাওনার পরিমাণটা কী করতে হবে, আমাদের বিয়োগ করে দেখাতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা এখান থেকে এই তথ্য থেকে বের করতে পারি, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো বলা থাকলে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের নগদ বিক্রয়, ধারে বিক্রয় সবগুলি বিক্রয়ই আসবে, যোগ করতে হবে, কারণ নির্বিক্রয়ের সময় আমাদের এখানে নগদ বা ধারে বিক্রয় কোনো বিষয় না। যখন প্রাপ্য হিসাব বা প্রদ হিসাবের পরিমাণ আসবে তখন আমাদের ধারে ক্রয় বিক্রয়, নগদে ক্রয় বিক্রয় এগুলি সব মিলিয়ে, যেমন প্রাপ্য হিসাবের পরিমাণ বললে শুধু ধারে বিক্রয় আসবে, আর যখন প্রদ হিসাবের পরিমাণ তখন শুধু ধারে ক্রয়গুলি আমাদের কাজে লাগবে। আর নিট বিক্রয়ের সময় বা নিট ক্রয়ের সময় নগদ এবং ধারে ক্রয় এবং বিক্রয় যা আছে সবগুলি আমাদের নিয়ে আসতে হবে এখানে। তাহলে এক্ষেত্রে নিট বিক্রয়ের ক্ষেত্রে আমাদের 1 তারিখে বিক্রয় করা হয়েছে নগদে, আর 2 তারিখে শরীফের নিকট হতে বিক্রয় মানে ধারে বিক্রয়, এগুলি নিট বিক্রয়ের মধ্যে যোগ হবে, আর এখানে বিক্রয় ফেরত থাকলে সেগুলি বাদ দিয়ে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। বিক্রয় বার্তা থাকলেও বিক্রয় বার্তা বিয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটু এখানে আমরা লেখা আছে 1 নম্বর লেনদেন যেটা, সেটা হচ্ছে নগদে বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, 30,000 টাকা। তারপরে 2 নম্বর শরীফের নিকট পণ্য বিক্রয় যোগ হবে
2 নম্বর লেনদেনে যোগ দারে পণ্য বিক্রয়, এখানে 20,000 টাকা। 50,000 টাকা হবে, নগদে পণ্য বিক্রয় 30,000 আর ধারে পণ্য বিক্রয় 20,000, টোটাল 50,000। এখানে আবার 5,000 টাকার পণ্য ফেরত আসলো, বিক্রয় ফেরত, তাহলে এটা বাদ যাবে 3 নম্বর লেনদেন, বাদ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত 5,000, তাহলে নেট বিক্রয় হবে 45,000 টাকা, 45,000। এটা হচ্ছে আমাদের নেট বিক্রয়। তাহলে নগদে বিক্রয়, দারে বিক্রয়, এখান থেকে বিক্রয় ফেরত বাদ দিলে আমাদের নেট বিক্রয়ের পরিমাণ বের হয়ে যাবে। এভাবে আমরা ক নম্বরে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকলে এগুলি আমরা সলভ করতে পারি। অনেকগুলি প্রশ্নের মধ্যে আমরা এই ধরনের বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি, যেমন 2 নম্বর অধ্যায়ে থাকতে পারে, তারপরে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি জানলে আমরা ভালো মার্কস পেতে আমাদেরকে সহায়তা হবে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন দেওয়া যেতে পারে এখানে, নগদের পরিমাণ, এই লেনদেনগুলো থেকে নগদের পরিমাণ নির্ণয়। বা নগদ উদ্ধৃতর পরিমাণ নির্ণয় করো। আরেকটা কোশ্চেন আমরা দিতে পারি, নগদ উদ্ধৃতের পরিমাণ নির্ণয়। এক্ষেত্রে আমরা এখানে ক্যাশ ট্রানজ্যাকশন বা নগদ লেনদেনগুলি এখানে বিবেচনায় আনবো। ক্রেডিট সেলস বা ক্রেডিট পারচেস অথবা অন্যান্য অনগদ লেনদেনগুলি এখানে বিবেচনায় আসবে না। যেমন 1 নম্বর লেনদেনে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, এখানে আসবে। শরীফের নিকট হতে পণ্য বিক্রয়, এটা দাঁড়ে লেনদেন, এখানে আসবে না। নিম্নমানের জন্য শরীফের নিকট হতে 5,000 টাকা পণ্য ফেরত আসলো, এটাও কি অনগদ লেনদেন, এখানে নগদ কোনো হিসাবে আসবে না, এখানে জাবেদা হবে এটা কি বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব শরীফ ক্রেডিট, এখানে নগদ নেই। 1 নম্বরে জাবেদা আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এখানে নগদটা বিবেচনায় আসবে। আর 4 নম্বর লেনদেনে শরীফের নিকট হতে পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট, শরীফ হিসাব ক্রেডিট, এখানেও আমাদের নগদের বিষয়টা আছে। তাহলে এখানে আমাদের নগদ বিবেচনা আনতে হবে যখন নিট নগদ উদ্ধৃতের পরিমাণ, নগদের পরিমাণ আমরা যখন বের করতে বলা হবে আমাদেরকে, তাহলে আমরা এখানে 1 নম্বর লেনদেনে নগদে বিক্রয় নগদে বিক্রয় 30,000 টাকা আসবে আমাদের। আর এই দুইটা দাঁড়ে লেনদেন, 2 নম্বর লেনদেন এবং 3 নম্বর লেনদেন, এই দুইটা হচ্ছে দাঁড়ে লেনদেন এবং এটা হচ্ছে অনগদ লেনদেন, দুইটা বাদ যাবে। 4 নম্বর লেনদেন শরীফের নিকট হতে পাওয়া গেল 10,000 টাকা, এটাও নগদ লেনদেন, তাহলে 4 নম্বর যোগ হবে এটার সাথে, শরীফের নিকট হতে পাওয়া গেল। শরীফের নিকট হতে প্রাপ্তি 5,000, তাহলে আমাদের এখানে ব্যালেন্স হবে শরীফের নিকট হতে প্রাপ্তি, এখানে 10,000 হবে, 10,000, তাহলে 30 আর 10 40,000 হবে নগদের পরিমাণ। নগদ উদ্ধৃতের পরিমাণ হবে বা ক্যাশ ব্যালেন্স হবে আমাদের 40,000 টাকা। এটা হচ্ছে নগদ ব্যালেন্সের বের করার পদ্ধতি। এক্ষেত্রে নগদ প্রাপ্তি হলে আবার যোগ হবে, নগদ পরিশোধ হলে বিয়োগ হবে, এভাবে আমরা যোগ বিয়োগ করে কি নগদের পরিমাণ বের করতে পারি, যেটা আমাদের খতিয়ানে উদ্ধৃত বলা হয়।
যখন আমরা নগদ উদ্ধৃত পরিমাণ চাওয়া হয় বা নগদের খতিয়ান তৈরি করব, তখন এই নগদের যে ব্যালেন্সটা আমাদের বের হবে সেটাই কি হবে, ডেবিট ব্যালেন্স হবে। স্বাভাবিকভাবে নগদের কি হয়, ডেবিট ব্যালেন্সে সেটা নগদ উদ্ধৃত পরিমাণ হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, এভাবে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলি যখন আমাদের 4, ক, খ, গ নাম্বারে আমরা সহজে বের করতে পারি। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। খুঁটিনাটি বিষয়গুলি তোমাদের অনেক কাজে লাগবে। এখান থেকে অনেক প্রশ্নের উত্তর দিতে আমাদের কি সহযোগিতা আমরা পাবো। যে অঙ্কগুলি করানো হলো বা যেই ধরনের সৃজনশীল ক নাম্বার কোয়েশ্চেন জ্ঞানমূলক তোমাদের আজকে আলোচনা করা হলো, এগুলি তোমরা ভালো করে খেয়াল করলে অনেকগুলি কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে। যেমন বোর্ডের অঙ্ক থেকে যেই নগদের পরিমাণ নির্ণয় অথবা প্রদেয় হিসাবের পরিমাণ বা প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়, নিট ক্রয় পরিমাণ নির্ণয়, নিট বিক্রয় পরিমাণ নির্ণয়, এগুলি তোমরা বই থেকে বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন বের করে করে সলভ করবে। আর যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আশা করি আমরা ইনশাল্লাহ একটা সলভ করার চেষ্টা করব। আশা করি সবাই বাসায় ভালো করে লেখাপড়া করছো, এখন এই সময়টাকে কাজে লাগাচ্ছ। যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে এবং বাসায় তোমাদের এখানে অনেক সময় তোমাদের সারাদিনই তোমরা অবসর কোনো ক্লাস করতে আসতে হয় না, সেই হিসাবে তোমরা এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে সবার কাছে দোয়া করি, সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখে এবং আমরা আবার ক্লাসগুলি রেগুলার যেভাবে কলেজে করতাম সেভাবে করতে পারি এবং স্বাভাবিকভাবে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের সেই তৌফিক দান করে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে দোয়া করব যাতে আল্লাহ আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন, আমরা দ্রুত স্বাভাবিকভাবে কাজকর্মে যোগদান করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।